ওই হারুন চাচা, কোথায় গেলে? তাড়াতাড়ি একটু বাইরে আসো দেখে। জালাল, তুই এত সকাল সকাল এসেছিস যে? কি করবো বলো? তোমাকে তো আর সময় মতো পাওয়া যায় না। আজ শ্বশুর বাড়ি প্রথমবার যাচ্ছি, তাই ভাবলাম তোমার বাড়িতে এসে একটু চুল আর দাড়িটা কাটিয়ে যাই। বেশ বেশ, তুই এখানে বস, আমি হাত মুখ ধুয়ে আসি। এদিকে ঘরে বসে হারুনের দুই মেয়ের আগে কটমট করতে থাকে। দেখেছিস সেতু, বাবার কি কাণ্ড! বাইরে বাইরে চুলদাড়ি কেটে বেড়ায়, তাতেই আমাদের নাক কাটা পড়েছে। আর এখন কিনা বাড়িতেও এসব হচ্ছে। তা যা বলেছ আপু, বাবার এসব দেখলে আমারও গা জ্বলে যায়। এসব তোমরা কি বলছো? ভুলে যেও না, বাবা কিন্তু এই চুলদাড়ি কেটে আমাদের এত বড় করেছে। আরে রাখতো এসব। মানুষের দিন দিন উন্নতি হয়, আর আমাদের বাবা দিন দিন আরো নিচে নামছে। এভাবে বলো না বড় আপু, বাবা শুনতে পেলে কষ্ট পাবে। ঢং দেখে বাঁচি না। তোর যখন বাবার জন্য এতই দরদ, তা বাবাকে অন্য কোনো কাজ করতে বল। দেখো আপু, বাবার এখন বয়স হয়েছে, বাবা এই বয়সে নতুন কি কাজ করবে? তাছাড়া আমরা তো বড় হয়েছি, এবার উচিত আমাদেরকে বাবার দেখাশোনা করা। আমাদের বয়ে গেছে, বিয়ে করে আমরা তো দূরেই চলে যাব, আমরা কেন কাজ করতে যাব? ঠিক বলেছ আপু, ওর যখন এতই দরদ, ওই থাকুক বাবার সাথে। সত্যি হারুন চাচা, তোমার মতো এত সুন্দর চুল দাড়ি এই তল্লাটে আর কেউ কাটতে পারে না। তা বলছিলাম, এবার তুমি একটা সেলুন দাও, দেখবে তরতর করে উপরে উঠে যাবে। দেখো জালাল ভাই, তুমি আমার বাবাকে এসব বদ বুদ্ধি দিও না। এমনিতেই বাবার চুলদাড়ি কাটা নিয়ে আমাদের গ্রামে লজ্জার শেষ নেই, তুমি আবার বলছো সেলুন দেওয়ার কথা। বারে, এত রাগের কি আছে? আমি তো ভালো কথাই বললাম। বড়রাপুর কথায় তুমি কিছু মনে করো না জালাল ভাই, আসলে ওরা বাবার চুলদাড়ি কাটা পছন্দ করে না। বুঝতে পেরেছি। সত্যি হারুন চাচা, তোমার তিন মেয়ের মধ্যে শুধু রূপাটাই লক্ষ্মী, বাকি দুটো তো। কি বললে? আমাদের বাড়িতে এসে আমাদেরকে নিন্দেমন্দ করছো? আহা সেতু, কি হচ্ছে এসব? বাবা, ওদের কথায় তুই কিছু মনে করিস না। এসো বাবা, তোমার সকালের নাস্তা তৈরি হয়ে গেছে, খেয়ে তারপরে বাজারে যাবে। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। রূপা, আমার জন্য ডিম ভেজেছিস? না বড় আপু, আসলে ডিম ফুরিয়ে গেছে, তাই আজ শুধু আলু ভাজিই আছে। কি বললি? আমি ওই আলু ভাজি খাবো? কখনোই না। জবা, তুই তো সবার বড়, রূপা সবার ছোট হয়ে একা একা বাড়ির সব কাজ করে, আর তোরা বসে বসে শুধু মেয়েটাকে দিয়ে কাজ করাস, তার উপর উল্টো রাগ দেখাচ্ছিস। দেখো বাবা, তুমি শুধু তোমার আদরের মেয়ের পক্ষ নিও না। ও তো জানেই বড় আপু ডিম ছাড়া খেতে পারে না। ডিমের কত দাম জানিস? একে তো চুলদারি কাটটা তোদের পছন্দ না, কিন্তু সেই টাকা দিয়ে আনা ডিম তো তোদের খুব পছন্দ। কি বললে? তুমি আমাদের খাবার খোটা দিলে? আচ্ছা বেশ, আমি খাবই না। চল সীতু, ঘরে চল, আজ আমরা কিচ্ছু খাবো না। বাবা, তুমি আপুদের শুধু শুধু ওসব বলতে গেলে কেন? তুমি তো জানোই ওরা কেমন। না মা, ওদের যথেষ্ট বয়স হয়েছে, এখনই যদি এমন করে তাহলে পরের ঘরে গিয়ে কি করবে? আচ্ছা মা, এখন আমি আসি। চুলদাড়ি কাটাবে কে? এসো এসো, তাড়াতাড়ি এসো। আরে হারুন ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আছে ভাই, চলছে কোনো মতো। আপনার মেয়েরা কেমন আছে? কতদিন হয়ে গেল আপনার সাথে দেখা নেই। আছে ওদের মতোই। সবই তো বুঝলাম, তবে এবার তো ওদের বিয়ের ব্যবস্থা করা দরকার। হ্যাঁ ভাই, তা তো দরকারি, কিন্তু ছেলে পাবো কোথায়? আমি গরিব মানুষ, আমার মেয়েদের বিয়ে করবে এমন ছেলে পাওয়াই তো মুশকিল। কি যে বলেন ভাই, গরিবের মেয়েদের বুঝি বিয়ে হয় না? আচ্ছা বেশ, আমি দেখছি, যদি ভালো ছেলে সন্ধান পাই তাহলে আপনাকে খবর পাঠাবো। সত্যি ভাই? তাহলে তো আমার খুব উপকার হয়। তিন তিনটে মেয়ে আমার, একটাকেও যদি বিয়ে দিতে পারি তাহলে আমার মাথা অনেকটা হালকা হয়। একদম চিন্তা করবেন না হারুন ভাই, ব্যাপারটা আমি দেখছি। এবার আসি তাহলে, ওদিকে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ভাই, আমিও যাই।
কি হয়েছে? তুই আবার কি করতে এসেছিস এখানে? কি করতে আবার আসবে, দেখতে এসেছে আমরা কেমন আছি। মনে মনে তো খুব মজা পাচ্ছে। এসব কি বলছো বড় আপু? এই দেখো, আমি তোমাদের জন্য ডিম ভেজে এনেছি। আর রাগ করে থেকো না, এখন অন্তত রুটিগুলো খেয়ে নাও। দেখো আপু, ডিম থাকলেও বাবার সামনে কেমন নাটক করলো। না আপু, বিশ্বাস করো, সত্যিই ডিম ছিল না। যদি সত্যি ডিম না থাকে তাহলে এখন কোথায় পেলি? এগুলো তো আমি দোকান থেকে কিনে এনেছি। আমার কিছু জমানো টাকা ছিল, সেই দিয়েই এনেছি। ঢং দেখে বাঁচি না, বাবার কাছে নালিশ করে এখন এসেছে ভালো সাজতে। যা যা, তোর আনা ডিম আমরা খাবো না। খিদেতে পেটটা চোচো করছে, এ নিয়ে যখন ফেলেছে খেয়েই নেই, কি বলিস? সত্যি আপু, তুমি খুবই পেটুক। ওই মেয়ের আনা ডিম তুমি খাবে? রাগ করে থেকো না মেজো আপু, এগুলো খেয়ে নাও। এরপর না হয় তোমাদের যা ইচ্ছা আমাকে তাই বলো, তবু না খেয়ে থেকো না। আচ্ছা বেশ, আমরা খাচ্ছি, তবে এই শেষবার। এরপর যদি তুই আমাদের সাথে কোনো কিছু করিস তাহলে কিন্তু আচ্ছা শিক্ষা দেব। আচ্ছা তাই হবে, এবার খেয়ে নাও। ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আবার কাজের কোটা দিচ্ছি? এই বাড়িতে কি এমন কাজ শুনি? আরে না, আমি তোমাদেরকে কাজের কোটা দিচ্ছি না, কাজ পড়ে আছে তাই বলছি। সত্যি মা রূপা, তোর হাতের রান্না একদম তোর মায়ের মতো। মনে হচ্ছে এক হাঁড়ি ভাত আমি একাই খেয়ে ফেলি। শোনো বাবা, ওর রান্না এতটাও ভালো হয়নি। আমি যদি রান্নাটা করতাম তাহলে এই মাছের ঝোল আরো ভালো হতো। কি জানি, তোর হাতের রান্না খাওয়ার সৌভাগ্য তো কখনো হয়নি। একদিন করে দেখা না, তখন না হয়। কি বললে বাবা? আমি রান্না করতে পারি না? আপু, বাবার কথায় রাগ করো না। রাগ করবে না মানে? সারাক্ষণ বাবার সব প্রশংসা নিজে নেওয়ার ধান্দা, তাই না? আমি আবার সেই কথা কখন বললাম? আচ্ছা বেশ, কালে আমি রান্না করে দেখাবো। কাল তো রান্নাঘরে ঢোকা একদম মানা। হ্যাঁ আপু, বলা তো যায় না, শেষে রান্নাঘরে ঢুকে উল্টোপাল্টা কিছু করে তোমার রান্নাটাই নষ্ট করে দেবে। ঠিক বলেছিস। আহ, 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 আহ। ঠিকই তো বলেছে ওরা। শোন মা, কাল তুই একটু বিশ্রাম কর। ওরা যখন রাত্রেই চাচ্ছে, এমন সুযোগ তো আর রোজ রোজ আসবে না। কিন্তু বাবা, অত কিন্তু কিন্তু করছিস কেন? কি ভেবেছিস আমি রাতে পারবো না? কালই টের পাবি। এমন রান্না করব, একদম চেটেপুটে খাবি। আচ্ছা বেশ, সেটা না হয় কালই দেখা যাবে। আমার খাওয়া শেষ, আমি চললাম। আমি চললাম মা রূপা, ওদিকে একটু খেয়াল রাখিস। আচ্ছা বাবা, তুমি মোটেও চিন্তা করো না। শোনো বাবা, সারাক্ষণ শুধু ছোট মেয়ের পক্ষ নিও না। সবার মাথার চুল কাটতে কাটতে নিজের মাথার বুদ্ধিটা তো হালকা করে ফেলেছো। ছি ছি বড় আপু, এ তুমি কি বলছো? একে তো বলেছে তুই তো বাবাকে তেল দিয়েই কথা বলবি। বাবা যে সারাক্ষণ তোরই পক্ষ নেয়। আহা, যাওয়ার সময় তোদের অশান্তি দেখতে হবে নাকি? আচ্ছা, আমি যাচ্ছি। বড় আপু, আমি তোমায় একটু সাহায্য করি। ওই দেখো আপু, কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছে। কেন, সব কাজ কি তুই একাই পারিস? সে কথা কখন বললাম? তোমরা তো অনেকদিন সেভাবে রান্নাঘরে আসো না। কোথায় কি আছে সেটাও তো ভালো করে জানো না, তাই বলছিলাম। কি বললি? তুই আবারও বললি যে আমরা বাড়িতে কোনো কাজ করি না? যা যা এখান থেকে। আমি এখন রান্না করব, আমার আশেপাশেও আসবি না। ঠিক বলেছ বড় আপু, তাছাড়া আমি তো আছি। আপুর কোনো সাহায্য প্রয়োজন হলে আমিই করব, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। তবুও যদি তোমাদের আমাকে প্রয়োজন হয় তাহলে ডেকো। দেখলে তো বড় আপু, কেমন নাটক করলো। ঢং দেখে গা জ্বলে যায়। তা যা বলেছিস, কিন্তু সত্যিই তো, কোথায় যে কি আছে কিছু তো বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি দেখছি। হারুন বাজারে গিয়ে বসতে সেখানে এক লোক আসে। এই যে নাপিত কাকা, আমার চুলটা একটু কেটে দাও দেখি। বসেন বাবা, এই টুলটাতে বসেন। আমি এখনই আপনার চুল কেটে দিচ্ছি।
এই যে অরুণ ভাই, আপনাকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। আরে আব্দুল ভাই যে, আমাকে খুঁজছেন কেন? আহা চাচা, আগে আমার চুলটা ভালো করে কাটেন দেখি। চুল কাটতে গিয়ে এত কথা কে বলে? মাফ করবেন বাবা। আব্দুল ভাই, আপনি একটু অপেক্ষা করুন, আমার হাতের কাজ হয়েই গেছে। হারুন চুল কাটা শেষ করলে লোকটা টাকা দিয়ে চলে যায়। এবার বলুন আব্দুল ভাই, কি হয়েছে? আরে ভাই, মিষ্টি খাওয়ান, কাজ তো হয়ে গেছে। কাজ হয়ে গেছে? কি কাজ হয়ে গেছে? আপনার মেয়ের জন্য একটা ছেলের সন্ধান পেয়েছি। আজই তারা আপনার বড় মেয়েকে দেখতে আসবে। বলেন কি ভাই, বড় উপকার করলেন। বিয়েটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমার অনেক চিন্তা কমে যাবে। আচ্ছা ভাই, তাহলে আপনি মেয়ে দেখানোর ব্যবস্থা করেন। আমি আজ বিকেলে ছেলে আর তার বাবাকে নিয়ে আসার ব্যবস্থা করছি। সেতু, তাড়াতাড়ি সবজিগুলো কাট, নইলে তো বাবা চলে আসবে, রান্নাটাও হবে না। আরে বাবা, এর চেয়ে তাড়াতাড়ি আমি পারবো না। এ কি, এসব কি সবজি কেটেছিস? খোসা তো লেগেই আছে। হঠাৎ সবজি কাটতে গিয়ে সেতুর হাত কেটে যায়। ওরে বাবা রে, গেল তো হাতটা কেটে। ধুর, একে তো তোমাকে কাজ করে দিচ্ছি, আর তুমি কিনা উল্টো আমার ভুল ধরছো। আমি আর কিছু করবোই না। করবি না মানে? তুই তো আমাকে উস্কে দিয়ে রূপাকে ঘরে পাঠালি। এখন তুই না কাজ করলে আমি একা একা কি করে রান্না করব? অত শত আমি জানি না। তোমার কাজ করতে গিয়ে আমার হাতই কেটেছে। আমি চললাম। সেতু চলে গেলে জবা একা একা কাজ করতে থাকে। দূর, কেন যে নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। এবার যদি রান্নাটা করতে না পারি তাহলে তো মান সম্মান সব চলে যাবে। কি হলো আপু, রান্না হয়েছে? রূপা, আসলে বোন, অনেকদিন তো রান্নার অভ্যেসটা নেই, তাই আসলে। একে বড় আপু, তুমি কড়াইয়ে পানিতে সবজি দিয়েছো কেন? তেল দাওনি? আসলে। বুঝেছি। আচ্ছা বেশ, তোমাকে আর কিছু করতে হবে না। কই রূপা মা, কোথায় গেলি? রান্না বান্নার কি হলো? এই যা, এখন কি হবে? বাবা তো চলে এসেছে। বললাম তো বড় আপু, তুমি একদম চিন্তা করো না, আমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করে ফেলছি। রূপা কাজ করতে শুরু করে। এ কি মা, আলু ভর্তা ডিম ভাজি? কোথায় ভাবলাম আজ জবার হাতে ভালো মন্দ খাবো। বাবা, রোজ রোজ এত ভালো মন্দ খেলে পেটে গড়বড় হবে। কথা না বলে খেয়ে নাও তো। সে না হয় বুঝলাম, তবে এবার তো জবাকে রান্না বান্না শিখতে হবে। কেন? আমাকে কেন রান্না শিখতে হবে? কেন মা, এবার তো শ্বশুর বাড়িতে যাওয়ার পালা। শোন মা রূপা, আজ বিকেলে তোর বড় আপুকে ছেলেপক্ষ দেখতে আসবে। সত্যি বাবা? কি মজা। হ্যাঁ মা, তুই একটু জবাকে সাজিয়ে গুছিয়ে দিস। সাজগোজের ও কি বোঝে? আমি ঠিক আপুকে সাজিয়ে দেব। দেখবে ছেলেপক্ষ বড় আপুকে পছন্দ না করে যাবেই না। আচ্ছা বেশ, তাই করিস। সেদিন বিকেলে ছেলেপক্ষ আসে। জবাকে দেখে তাদের পছন্দ হয়। কি হলো ভাইজান, মেয়ে আপনাদের কেমন লাগলো? মেয়ের তো আমাদের খুব পছন্দ হয়েছে। শোনো ভাই, আমার একটাই ছেলে, ওর বিয়ে আমি খুব ধুমধাম করে দেব। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। মা রূপা, মা সেতু, জবাকে ঘরে নিয়ে যা। আচ্ছা বাবা, যাচ্ছি। টাকা নেই মানে? তা বিআই মশাই, কি কাজ করেন যে মেয়ের বিয়ের টাকা নেই? মানে? আরে ভাই, লজ্জা পাচ্ছ কেন? আসলে ভাইজান, আমি নাপিত। এই গ্রামের সবাই আমার কাছেই চুলদাড়ি কাটে। কি বললেন? আপনি নাপিত? ছি 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 ছি। আব্দুল, শেষে কিনা তুমি আমাদেরকে নাপিতের মেয়ে দেখাতে এসেছো? না না, এই নাপিতের মেয়েকে আমি কিছুতেই ছেলে বউ করব না। চল বাবা। হ্যাঁ বাবা, তাই চলো। এ কি বলছেন? দাঁড়ান বলছি। আমি তো কোনো অসৎ উপায়ে টাকা রোজগার করি না। তাহলে কেন আপনি আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিবেন না? অত সত্য আমি জানি না। নাপিতের সাথে আত্মীয়তা আমি মরে গেলেও করব না। দেখেছো তো বাবা, আজ তোমার ওই নাপিতের কাজের জন্যই আমার বিয়েটা ভেঙে গেল। বড় আপু, কি বলছো? তুই চুপ কর। না জানি আর কত অপমানিত হতে হবে আমাদের। এখনো সময় আছে বাবা, এই নাপিতের কাজ তুমি ছেড়ে দাও। জবা আর সেতু রেগে ঘরে চলে যায়।
সেই মুহূর্তেই হারুন হঠাৎ অসুস্থ হয়ে যায়। এ কি বাবা, কি হয়েছে তোমার? আমার আমার বুকে খুব ব্যথা করছে রে মা, আমাকে একটু ঘরে নিয়ে যা। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। হারুন নাপিত বাড়িতে আছো? কে আপনি বুড়িমা? বাবা তো অসুস্থ, ঘরে শুয়ে আছে। সে কি, তাহলে আমি কোথায় যাব? এতজনের থেকে নাম শুনে তবেই সেখানে এলাম। কি কাজ তোমার এখানে? আসলে দেখতেই তো পাচ্ছ আমার কত বড় চুল। এই বয়সে এই চুলের ভারে একদম নড়তে পারি না, তাই ভেবেছিলাম হারুন নাপিতের কাছে এসে চুলটা কাটিয়ে যাব। আমার বাবা কোনো মহিলার চুল কাটে না, তাছাড়া সে চুল কাটা ছেড়ে দেবে। এখন যাও দেখি এখান থেকে। কিন্তু আমাকে যে চুল কাটতেই হবে, এই তো তোমরা নাপিতের 3 মেয়ে, কেউ একজন আমার চুলটা কেটে দাও। কি বললে? আমরা কাটবো তোমার চুল? এই কাজের জন্য আমার বিয়ে ভেঙেছে, এই কাজ আমি মরে গেলেও করব না। আপু, দেখছো না উনি কত কষ্ট পাচ্ছে? এতই যখন দরদ, তুই কেটে দে, যত সব আদিক খেতা। চলো তো বড় আপু, আমরা ঘরে যাই। ওদের কথায় কিছু মনে করবেন না বুড়িমা। না না, আমি কিচ্ছু মনে করিনি। দয়া করে তুমি না হয় আমার চুলটা কেটে দাও, আমি তোমার জন্য অনেক দোয়া করব। আচ্ছা বেশ, আপনি যখন এত করে বলছেন, আমি কেটে দিচ্ছি আপনার চুল। আহ, এতক্ষণ একটু হালকা লাগছে। সত্যি আপনার অনেক বড় চুল, তাহলে এখন এই কাটা চুল আমি কি করব? আসলে আমার কাছে তো পয়সা নেই, এগুলো তুমি তোমার কাছে রেখে দাও। দেখবে এই চুলই তোমার সব কষ্ট দূর করবে। চুল আবার কষ্ট দূর করবে? তা কি করে সম্ভব? সময় এলে সব জানতে পারবে। এবার আমি আসি। কিরে মা, কে এসেছিল বাইরে? এক বুড়িমা এসেছিল বাবা, তার অনেক লম্বা চুল, তার ভারে সে নড়তেই পারছিল না, তাই তো কাটতে এসেছিল। দেখে তো মায়া হলো, তাই কেটে দিলাম। এই দেখো কি লম্বা চুল। রূপা তার বাবাকে কাটা চুলগুলো দেখাতে চারপাশ সোনালি আলোয় ভরে গেল, আর চুলগুলো সোনার চুলে রূপ নিল। এ কি মা, এ তো দেখছি সোনার চুল। আরে তাই তো, কিন্তু তা কি করে সম্ভব? এজন্যই বুড়িমা বলেছিল এই চুলই আমার সব কষ্ট দূর করবে। হ্যাঁ মা, আমার তো মনে হচ্ছে উনি কোনো সাধারণ মানুষ নয়। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? এই দেখো বড় আপু, কি হয়েছে। রূপা এক এক করে সেতু আর জবাকে সব ঘটনা খুলে বলল। একই কাণ্ড, সোনার চুল কই দেখি। হ্যাঁ মেজো আপু, এই দেখো। বাবা, এবারে চুল বিক্রি করে তুমি একটা সেলুন দেবে। কি বললি? যে নাপিতের কাজের জন্য আমার বিয়ে ভেঙেছে, তুই কিনা বাবাকে আবার সেই কাজ করতে বলছিস? বলে যেও না বড় আপু, ওই নাপিতের কাজের জন্য আজ আমরা এই সোনার চুল পেয়েছি। ঠিক বলেছিস মা, তুই যা বলেছিস আমি তাই করব। সেই রাতে জবা আর সে তো শুয়ে শুয়ে ফোন দিয়ে আটে। দেখলে তো বড় আপু, রূপা কি বললো, ওই চুল বিক্রির টাকা দিয়ে নাকি সেলুন দেবে। না, এ আমি কিছুতেই হতে দেব না। দরকার পড়লে কি করবে? দরকার পড়লে ওই চুল চুরি করে আমি আর তুই পালিয়ে যাব, তবুও সেলুন আমি করতে দেব না। সত্যি? ওরা তো ঘুমিয়ে পড়েছে, তাহলে এখনই চলো। হ্যাঁ, তাই চল। ওই দেখো বড় আপু, ওই বাক্সে চুলগুলো রাখা আছে, বাইরে থেকে কেমন সোনালি আবার বের হচ্ছে। দেরি না করে চল ওদিকে, তবে সাবধানে, ওদের ঘুম যেন না ভাঙে। ওরে বাবারে, সাপ সাপ! কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও আমাদের, লোভ করে শেষে কিনা সাপের কামড়ে মরতে হবে। সেতু আর জবা চিৎকার শুনে হারুন আর রূপা সেখানে চলে আসে। এ কি বড় আপু, মেজো আপু, তোমরা এই ঘরে? রূপা বাঁচা বাঁচা আমাদের, আমরা লোভে আর হিংসায় সোনার চুল চুরি করতে চেয়েছিলাম, তাই আমাদের এই দশা। হ্যাঁ রূপা, আমাদের তোরা ক্ষমা করে দে, লোভ করে আমরা এই পাপ করেছি।
এবারের মতো আমাদের ক্ষমা করে দে। সেলুন করতে দেব না বলে আজ আমরা এখানে এসেছি। ছি ছি, তোমাদের মন এত ছোট। মা মারা যাওয়ার পর বাবা এই নাপিতের কাজ করে আমাদের কত কষ্ট করে বড় করেছে, অথচ তোমরা এই কাজকে ঘৃণা করো। রূপার কথায় সেতু আর জবা নিজেদের ভুল বুঝতে পারে। হ্যাঁ বোন, আমাদেরই ভুল। আমরা আসলে অকৃতজ্ঞ। এই সাপেরা যদি এখন আমায় মেরেও ফেলে, আমি তাও কষ্ট পাবো না। ঠিক বলেছ বড় আপু, এটাই আমাদের শাস্তি। এ কথা বলা মাত্রই সাপগুলো সোনার চুলে পরিবর্তিত হয়ে যায়। না না আপু, তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো, এতেই আমরা খুশি। আর এই দেখো, সাপেরাও সোনার চুলে রূপ নিয়েছে, তার মানে ওরাও তোমাদের ক্ষমা করে দিয়েছে। সত্যি বোন, তোর মন অনেক বড়। আজ আমি অনেক খুশি। এতদিন পর আমার 3 মেয়ের মধ্যে আমি মিল দেখছি। এবার আর আমার কোনো দুঃখ নেই। হ্যাঁ বাবা, এবার তুমি চুলগুলো বিক্রি করে একটা সেলুন দাও। আমরা 3 বোন মিলে তোমাকে সাহায্য করব। হ্যাঁ বাবা, নাপিতের মেয়ে হওয়ায় আমার আর কষ্ট নেই, বরং এটাই এখন আমাদের অহংকার।